উম, জীবনের একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শুরু করতে চাই। বলুন। আমাদের চারপাশের পৃথিবীর দিকে যদি একটু লক্ষ্য করি, দেখতে পাবো মানুষ সারা জীবন ধরে যেন একটা অদৃশ্য প্রতিযোগিতায় দৌড়াচ্ছে। একদম একটা ইঁদুর দৌড় যাকে বলে। হ্যাঁ, ছুটছে টাকার পেছনে, খ্যাতির পেছনে, সমাজের চোখে নিজেকে সফল প্রমাণের পেছনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দিন শেষে সেই সফলতা শান্তি দেয় না, তাই তো? ঠিক তাই, সমাজের মাপকাঠিতে যিনি সবচেয়ে সফল, যার ক্ষমতা হয়তো আকাশ ছোঁয়া, দিন শেষে সেই মানুষটির চোখে মুখেই হয়তো এক অদ্ভুত শূন্যতা দেখা যায়। কেন এমন হয়? এত কিছু অর্জন করার পরও মানুষ ভেতরে ভেতরে অসুখী অনুভব করে কেন? এটা আসলে আমাদের আধুনিক জীবনের অন্যতম বড় একটা ট্র্যাজেডি। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনাটি এত বেশি প্রাসঙ্গিক। একদম। আজকে আমরা আমাদের সোর্সের স্তূপ থেকে দ্য সিক্রেট অফ হ্যাপিনেস বা সুখের গোপন রহস্য নামক একটি চমৎকার বইয়ের সারাংশ নিয়ে কথা বলবো। এই সোর্সটি মূলত মানুষের জীবনের এই চিরন্তন শূন্যতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে। এর পেছনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো। হ্যাঁ, সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি শুধু কিছু গতানুগতিক মোটিভেশনাল কথা বলে না, বরং অত্যন্ত যৌক্তিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে যে কেন বাহ্যিক অর্জনগুলো আমাদের দীর্ঘস্থায়ী সুখ দিতে পারে না। প্রকৃত সুখ তো আর জাদুকরী কোনো বস্তু নয়। একদমই না। এটি আমাদের মস্তিষ্কের কিছু সুশৃঙ্খল চর্চার বিষয়। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য বা মিশনটা একটু পরিষ্কার করে দিই। আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব সুখের আসল মেকানিজম বা কাজ করার প্রক্রিয়াটি আসলে কি। আমরা বোঝার চেষ্টা করব কেন সুখ কোনো বাইরের অর্জন বা বাজার থেকে কেনা যায় এমন কোনো পণ্য নয়। এর বদলে এটি কিভাবে পুরোপুরি নির্ভর করে আমাদের মানসিকতা, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর আমাদের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির ওপর। ঠিক। ঠিক। সোর্স থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা দেখব কিভাবে নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে এক অন্যরকম প্রশান্তি অর্জন করা যায়। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। অবশ্যই। প্রথম যে ধারণাটি সোর্সের সবচেয়ে বেশি জোর দিয়ে বলা হয়েছে তা হল প্রকৃত সুখ সবসময়ই মানুষের ভেতর থেকে আসে। সম্পদ বা সামাজিক মর্যাদা কখনোই এর মূল নিয়ন্ত্রক নয়। এটাই মূল ভিত্তি। কিন্তু আমার প্রশ্ন হল, আমরা তো ছোটবেলা থেকেই শুনে বড় হই যে জীবনে সফল হতে হবে, টাকা আয় করতে হবে, তাহলেই জীবনে সুখ আসবে। এই যে এত বড় একটা মানসিক কাঠামো, এটা কি পুরোপুরি ভুল? পুরোপুরি ভুল বলা যাবে না, তবে এটি একটি অসম্পূর্ণ ধারণা। এই জায়গাটাতেই মনস্তত্ত্বের একটি খুব চমৎকার বিষয় চলে আসে, যাকে বলা হয় হেডনিক অ্যাডাপ্টেশন। হ্যাঁ, হেডনিক অ্যাডাপ্টেশন বা হেডনিক ট্রেডমিল। সোর্সের মূল সূত্রটিও এর সাথে মিলে যায়। ধরুন, কেউ খুব দামি একটি গাড়ি কিনল বা তার স্বপ্নের চাকরিটি পেল। তখন তো তার মনে হবে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঠিক। প্রথম কয়েক সপ্তাহ বা কয়েক মাস সেরকমই মনে হবে। তার মস্তিষ্কে প্রচুর ডোপামিন নিঃসরণ হবে। কিন্তু সমস্যা হল, মানুষের মস্তিষ্ক খুব দ্রুত নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। অভ্যস্ত হয়ে যায়। একদম। কিছুদিন পর ওই নতুন গাড়িটি বা নতুন চাকরিটি তার কাছে একদম সাধারণ বা স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়াবে। তখন সেই আগের সুখের মাত্রাটি আর থাকবে না। তার ট্রেডমিলে দৌড়ানোর মতো অবস্থা। হ্যাঁ, মানুষ দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু আসলে একই জায়গায় দাঁড়িয়ে আছে। নতুন কিছু পাওয়ার পর সুখের যে পারদ ওপরে ওঠে, তা আবার আগের জায়গাতেই নেমে আসে। দাঁড়ান, এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। তার কি এই যে মানুষ জীবনে বড় স্বপ্ন দেখবে না বা নতুন কিছু অর্জনের চেষ্টা করবে না? না না, বিষয়টা তা নয়। কারণ যদি সবকিছুতেই আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে তো কোনো কিছু পাওয়ার জন্যই মানুষের আর কোনো আগ্রহ থাকার কথা নয়। খুব সুন্দর একটি পয়েন্ট ধরেছেন। সোর্স কিন্তু একবারও বলছে না যে উচ্চাকাঙ্ক্ষা থাকা খারাপ। সমস্যাটা উচ্চাকাঙ্ক্ষায় নয়। সমস্যাটা হলো আমাদের সুখকে সেই লক্ষ্যের সাথে শর্তযুক্ত করে ফেলা। ও, বুঝতে পেরেছি। আমি ওই প্রমোশনটা পেলেই কেবল সুখী হব, এমনটা ভাবা। ঠিক তাই। যখন মানুষ এভাবে ভাবে, তখন সে আসলে তার বর্তমানের সুখটাকে ভবিষ্যতের কাছে জিম্মি করে রাখে। আর প্রমোশন পাওয়ার পর যখন দেখে যে মনের ভেতরে শূন্যতাটা আসলে কাটেনি, তখন হতাশা আরও বাড়ে।
একদম। আসল সুখের শুরু ঠিক তখনই হয় যখন মানুষ নিজের চিন্তাভাবনার ওপর নিয়ন্ত্রণ আনতে শেখে। নিজের যা কিছু আছে তা যত সামান্যই হোক না কেন, সেটির মূল্য দিতে শেখাটাই হল অভ্যন্তরীণ শান্তির প্রথম ধাপ। যখন বাইরের পৃথিবীর ওপর সুখের নির্ভরতা কমে যায় তখনই মানুষ ভেতর থেকে স্বাধীন অনুভব করতে শুরু করে। চমৎকার বলেছেন। তার মানে অর্জনগুলো আমাদের জীবনে আনন্দের মুহূর্ত তৈরি করতে পারে, কিন্তু সুখী হওয়া একটা ভিন্ন মানসিক অবস্থা, যার জন্য ভেতরের চর্চা প্রয়োজন। এই যে নিজের যা কিছু আছে তার মূল্য দেওয়ার কথা এলো। এখান থেকেই কিন্তু কৃতজ্ঞতার বিষয়টা চলে আসে। হ্যাঁ, আমাদের আলোচনার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ধারণাটি কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। সোর্স থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে। নেতিবাচক দিকে ফোকাস করা। একদম। জীবনে হয়তো ৯৯টি জিনিস ঠিকঠাক চলছে, কিন্তু সমস্ত মনোযোগ গিয়ে আটকে থাকে ওই একটি জিনিসের ওপর যা নেই। এই আক্ষেপ বা না পাওয়ার কষ্টটা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নেগেটিভিটি বায়াস। বিবর্তনের কারণে আমাদের মস্তিষ্ক নেতিবাচক বিষয়গুলোকে বেশি মনে রাখে। কারণ প্রাচীনকালে টিকে থাকার জন্য বিপদের কথা মনে রাখাটা জরুরি ছিল, তাই তো? ঠিক। কিন্তু আজকের দিনে তো আর পদে পদে সেই ধরনের শারীরিক বিপদ নেই, অথচ আমাদের মস্তিষ্ক এখনও একইভাবে কাজ করে। আমরা একটা ছোট সমালোচনাকে যত সহজে মনে রাখি, 10টা প্রশংসাও সেভাবে মনে রাখি না। একদম তাই। সোর্সের মতে এই নেগেটিভিটি বায়াস ভাঙার সবচেয়ে কার্যকর হাতিয়ার হল কৃতজ্ঞতা চর্চা। কিন্তু এটা তো শুধু মুখে ধন্যবাদ বলার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? না, মোটেও না। প্রতিদিন যদি মানুষ সচেতনভাবে কৃতজ্ঞতা চর্চা করে, তবে তা মস্তিষ্কের স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়েগুলোকে নতুন করে সাজাতে সাহায্য করে। কিন্তু একটা বাস্তব সমস্যার কথা ভাবুন। ধরুন কারো জীবনে খুব খারাপ একটা সময় যাচ্ছে, হয়তো তার আর্থিক সংকট চলছে বা কাছের কেউ খুব অসুস্থ। কঠিন পরিস্থিতি। এমন পরিস্থিতিতে তাকে যদি বলা হয় কৃতজ্ঞতা প্রকাশ করতে, সেটা কি এক ধরনের টক্সিক পজিটিভিটি বা জোর করে ভালো সাজার মতো হয়ে যায় না? মানুষ যখন যন্ত্রণার মধ্যে থাকে তখন সে কিভাবে কৃতজ্ঞ হবে? এটি একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, এবং সোর্সের আলোকে এর উত্তর দেওয়াটাও খুব জরুরি। কৃতজ্ঞতা চর্চা করার অর্থ এই নয় যে মানুষ তার জীবনের কষ্ট বা সমস্যাগুলোকে অস্বীকার করবে। তাহলে পার্থক্যটা কোথায়? টক্সিক পজিটিভিটি হল নিজের আবেগগুলোকে চাপা দিয়ে জোর করে সব ঠিক আছে বলা, কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা হল চরম অন্ধকারের মধ্যেও ছোট কোনো আলোর বিন্দুর দিকে মনোযোগ দেওয়া। মানে ছোট ছোট প্রাপ্তিগুলোর কথা ভাবা। হ্যাঁ, হয়তো আজ দিনটা খুব খারাপ গেছে, কিন্তু এক কাপ গরম চা খাওয়ার সুযোগ তো মিলেছে, অথবা অন্তত একজন বন্ধু তো খোঁজ নিয়েছে। এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া। বুঝতে পারছি। সোর্স আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে যদি 3টি ছোট জিনিসের কথা ভাবা যায় যার জন্য আমরা জীবনে কৃতজ্ঞ, তবে মস্তিষ্ক ধীরে ধীরে নেতিবাচক দিকগুলো এড়িয়ে ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিতে অভ্যস্ত হয়ে ওঠে। এই ছোট অভ্যাসটি মানুষের দৃষ্টিভঙ্গিটাই আমূল পাল্টে দিতে পারে। একদম। বিষয়টা অনেকটা পেশি তৈরি করার মতো। প্রথম দিনেই ভারী ওজন তোলা যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে চর্চা করলে মনের পেশিগুলো ইতিবাচকতার ভার নিতে শেখে। খুব সুন্দর উপমা দিয়েছেন। আর এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথেই কিন্তু সোর্সের পরবর্তী পয়েন্টটি খুব গভীরভাবে জড়িত: নেতিবাচকতা এবং ক্ষোভ বর্জন করা। আমরা জীবনে সুখ চাই ঠিকই, কিন্তু একই সাথে আমাদের মনের ভেতর আমরা সযত্নে জমিয়ে রাখি রাগ, ক্ষোভ আর অন্যের প্রতি ঈর্ষা, যা আমাদের ভেতর থেকে শেষ করে দেয়। হ্যাঁ, এই নেতিবাচক আবেগগুলো যে কিভাবে আমাদের ভেতরের সুখকে নীরবে ধ্বংস করে দেয় তা হয়তো আমরা টেরও পাই না। যদি আমরা বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব যে নেতিবাচক আবেগগুলো আসলে এক ধরনের মানসিক এবং শারীরিক বিষের মতো কাজ করে। শারীরিক বিষ? হ্যাঁ, যখন কেউ রাগ বা ক্ষোভ পুষে রাখে, তখন তার শরীরে প্রতিনিয়ত কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এটি শুধু মনের শান্তি নষ্ট করে না, বরং শারীরিকভাবেও মানুষকে অসুস্থ করে তোলে। সোর্সে তো খুব জোরালোভাবে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। একদম। ঈর্ষা বা রাগের মতো আবেগগুলো মানুষের শক্তির অনেক বড় একটা অংশ শুষে নেয়। ধরুন কেউ অফিসে কোনো সহকর্মীর ওপর ভীষণ রেগে আছে, সে হয়তো বাড়ি ফিরেও সেই রাগের কথা ভেবে নিজের রাতের ঘুম নষ্ট করছে। অথচ সেই সহকর্মী হয়তো দিব্যি শান্তিতে ঘুমাচ্ছে। ঠিক তাই। অর্থাৎ রাগ পুষে রেখে আসলে কার ক্ষতি হল? নিজেরই ক্ষতি হল।
একটা কথা আছে না, রাগ পুষে রাখা মানে হল নিজে বিষ পান করে অন্য মানুষের মৃত্যুর জন্য অপেক্ষা করা। দারুণ বলেছেন। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? সোর্স কি এ বিষয়ে কোনো নির্দিষ্ট সমাধান দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। আর সেই সমাধানটি হল ক্ষমা করা। কিন্তু এখানে একটি বড় ভুল বুঝাবুঝি আছে। আমরা অনেক সময় মনে করি যে ক্ষমা করার অর্থ হল অন্যের অন্যায়কে প্রশ্রয় দেয়া বা তার কাজকে মেনে নেয়া। যেটা করা আসলে খুব কঠিন। সোর্স কিন্তু তা বলছে না। ক্ষমা করার আসল অর্থ হল সেই অন্যায়ের কারণে নিজের ভেতরে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেই ক্ষোভের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করা। ও, তার মানে অতীতের কষ্টগুলোকে ভুলে যাওয়া বা ক্ষমা করাটা আসলে কোনো মহানুভবতা নয়। না, এটি পুরোপুরি নিজের স্বার্থে করা একটি কাজ। নিজেকে মানসিক শান্তি দেওয়ার জন্যই মানুষকে ক্ষমা করতে হয়। অসাধারণ একটা পয়েন্ট। যখন মানুষ এই নেতিবাচকতার বোঝা নামিয়ে ফেলতে পারে তখনই তার ভেতরে নতুন ইতিবাচক চিন্তার জন্য জায়গা তৈরি হয়। এই বিষয়টা সত্যি ভাবার মতো। আমরা অনেক সময় মনে করি যে প্রতিশোধ নিলেই শান্তি পাব, অথচ ক্ষমা করে দেওয়ার মাধ্যমেই যে সবচেয়ে বড় মানসিক মুক্তি মেলে সেটা এই বিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার হলো। একদম। আর এই যে আপনি বললেন নেতিবাচকতার বোঝা নামিয়ে ফেললে নতুন কিছুর জন্য জায়গা তৈরি হয়, ঠিক এই জায়গাটিতেই সোর্সের পরের পয়েন্টটি দারুণভাবে যুক্ত হয়। সম্পর্ক এবং মানবিক সংযোগ। ঠিক, অর্থবহ সম্পর্ক। যখন আমরা ক্ষোভ থেকে মুক্ত হই তখনই আমরা মানুষের সাথে সত্যিকারের সম্পর্ক গড়তে পারি। কিন্তু আজকের আধুনিক জীবনে তো আমরা সারাদিন ল্যাপটপ, মোবাইল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে থাকি। হ্যাঁ, স্ক্রিনের দিকেই সবার চোখ। আমাদের ফ্রেন্ড লিস্টে হয়তো হাজার হাজার মানুষ, কিন্তু আমরা কি সত্যি কানেক্টেড বা সংযুক্ত? এটাই আধুনিক জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধিতা। প্রযুক্তির কল্যাণে আমরা হয়তো পুরো পৃথিবীর সাথে যুক্ত হচ্ছি, কিন্তু মানসিকভাবে আমরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন। সোর্সের তথ্য তো এটাই বলছে। হ্যাঁ, সোর্সের তথ্যানুসারে বস্তুগত সাফল্যের চেয়ে মানুষের সাথে ভালোবাসা, দয়া এবং পারস্পরিক সংযোগ মানুষকে অনেক বেশি মানসিক তৃপ্তি দেয়। এখানে কোয়ান্টিটি বা সংখ্যার চেয়ে কোয়ালিটি বা গুণের ওপর জোর দেওয়া হয়েছে। হাজারটা বন্ধুর দরকার নেই। একদম না। হাজারটা অগভীর সম্পর্কের চেয়ে জীবনের জন্য ২-৩টি গভীর এবং অর্থবহ সম্পর্ক অনেক বেশি জরুরি। সুখ কখনোই একা উপভোগ করার বিষয় নয়। যখন মানুষের জীবনে এমন কেউ থাকে যার কাছে সে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে পারে, যাকে সে পুরোপুরি বিশ্বাস করতে পারে, তখন তার ভেতরের নিরাপত্তা বোধ এবং মানসিক প্রশান্তি বহুগুণ বেড়ে যায়। কিন্তু একটা ব্যাপার দেখুন, অনেকেই তো আছেন যারা একটু অন্তর্মুখী স্বভাবের, যাদের মানুষের সাথে খুব একটা মিশতে ভালো লাগে না। তাদের ক্ষেত্রে এই অর্থবহ সম্পর্ক গড়ার বিষয়টা কিভাবে কাজ করবে? তাদের কি তাহলে সুখী হওয়া সম্ভাবনা কম? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এখানে সামাজিক হওয়া আর সংযুক্ত হওয়ার মধ্যে একটা পার্থক্য বুঝতে হবে। অন্তর্মুখী মানুষদের হয়তো অনেক বড় বন্ধুমহলের প্রয়োজন নেই। তাদের জন্য হয়তো অল্প কয়েকজনই যথেষ্ট। হ্যাঁ, হয়তো পরিবারের একজন সদস্য, একজন জীবনসঙ্গী বা একজন ছোটবেলার বন্ধুই যথেষ্ট। মূল বিষয়টি হল আস্থা এবং পারস্পরিক বোঝাপড়া, যাকে বলে ট্রাস্ট। ঠিক। যখন আমরা জানি যে আমাদের আনন্দ বা কষ্টে পাশে দাঁড়ানোর মতো অন্তত একজন বিশ্বস্ত মানুষ আছে, তখন মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা আমাদের ভেতরে গভীর এক প্রশান্তির জন্ম দেয়। তার মানে পরিবার এবং বন্ধুদের সাথে কাটানো মানসম্পন্ন সময়, একে অপরের প্রতি দয়া এবং সহমর্মিতা, এগুলো আমাদের জীবনে এমন এক ধরনের তৃপ্তি এনে দেয় যা কোটি টাকা খরচ করেও কেনা সম্ভব নয়। চমৎকার বলেছেন। মানুষের সাথে যে আত্মিক সংযোগ, এটাই তো আমাদের মানুষ হিসেবে বাঁচিয়ে রাখে। আর এই অর্থবহ সম্পর্কের সাথে সাথে সোর্সে জীবনের একটি উদ্দেশ্য বা পারপাস থাকার উপরও বেশ জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের প্রতিদিনের রুটিন তো অনেকটা যন্ত্রের মতো হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠা, ট্রাফিক ঠেলে অফিসে যাওয়া, কাজ করা, বাড়ি ফিরে টিভি দেখা আর ঘুমিয়ে পড়া। এই চক্রের বাইরেও কি জীবনের কোনো বৃহত্তর লক্ষ্য থাকা উচিত নয়? অবশ্যই উচিত, এবং এই বিষয়টি মানুষের সুখের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। জাপানি দর্শনে একে ইকিগাই বলা হয়। ইকিগাই মানে বেঁচে থাকার কারণ? হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার পেছনের কারণ। শুধু নিজের জন্য বেঁচে থাকায় কোনো বিশাল আনন্দ নেই। সোর্সের বিশ্লেষণ অনুযায়ী সমাজকে কিছু দেওয়া, অন্যদের সাহায্য করা এবং একটি অর্থবহ লক্ষ্য নিয়ে বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সার্থকতা। মানে নিজেকে ছাড়িয়ে যাওয়া।
ঠিক, যখন মানুষ অনুভব করে যে তার কাজের মাধ্যমে, তার ক্ষুদ্র কোনো চেষ্টার মাধ্যমে অন্য একজন মানুষের বা প্রাণীর জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে, তখন সে এক অদ্ভুত আত্মতৃপ্তি লাভ করে। এই যে নিজের গণ্ডি পেরিয়ে বৃহত্তর মানবতার কল্যাণে নিজেকে যুক্ত করা, এটি মানুষকে দীর্ঘস্থায়ী সুখের সন্ধান দেয়। কারণ তখন সে অনুভব করে যে তার অস্তিত্বের একটি মূল্য আছে। তার মানে আমরা নিজেরা সুখী হওয়ার জন্য যদি দিনরাত শুধু নিজের কথা ভাবি, তাহলে হয়তো দিন শেষে আমরা আরও বেশি নিঃসঙ্গ হয়ে পড়ব, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই আমরা আমাদের নিজেদের জীবনের শূন্যতা পূরণ করতে পারি। একদম তাই। এই যে এতক্ষণ আমরা কৃতজ্ঞতা, সম্পর্ক এবং উদ্দেশ্যের কথা বললাম, এই সব কিছুই কিন্তু তখনই সম্ভব যখন আমরা আমাদের বর্তমান মুহূর্তটাকে অনুভব করতে পারব। হ্যাঁ, মাইন্ডফুলনেস। আর এটাই হলো সোর্সের একেবারে শেষের এবং অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, বর্তমান মুহূর্তকে উপভোগ করা। আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্যাটা ভীষণ প্রকট। আমরা তো বর্তমানে থাকতেই ভুলে গেছি। সত্যি, আমরা হয়তো চমৎকার একটি রেস্তোরাঁয় বসে খুব সুস্বাদু কোনো খাবার খাচ্ছি, কিন্তু আমাদের মন পড়ে আছে আগামীকালের অফিসের কোনো একটি মিটিং নিয়ে। অথবা আমরা এক হাতে স্ক্রল করে যাচ্ছি স্মার্টফোন। হ্যাঁ, আমরা শারীরিকভাবে বর্তমানে থাকলেও মানসিকভাবে যেন সবসময় অতীত বা ভবিষ্যতে পড়ে থাকি। এটি একটি নিখুঁত উদাহরণ। আমাদের মনের একটা স্বাভাবিক প্রবণতা হলো বর্তমান থেকে পালিয়ে যাওয়া। বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের এই অবস্থাকে ডিফল্ট মোড নেটওয়ার্ক বলা হয়। ডিফল্ট মোড নেটওয়ার্ক। হ্যাঁ, যখন আমরা নির্দিষ্ট কোনো কাজে ফোকাস করি না, তখন আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে অতীতে বা ভবিষ্যতে চলে যায়। হয় আমরা অতীতের ভুলগুলোর জন্য অনুশোচনায় দগ্ধ হই, না হয় ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগি। কিন্তু যদি যৌক্তিকভাবে চিন্তা করা যায়, অতীত আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তার কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। আর ভবিষ্যৎ এখনও আসেনি, সেটিও সম্পূর্ণ অনিশ্চিত। ঠিক, আমাদের হাতে যদি সত্যিকার অর্থে কিছু থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্তটি। কিন্তু এই যে সবসময় মনের ভেতর একটা অস্থিরতা কাজ করে, এটা থেকে বের হয়ে বর্তমানে ফিরে আসার উপায় কি? কারণ বলা যতটা সহজ, করাটা তো ততটা সহজ নয়। ঠিক বলেছেন, এটি একটি চর্চার বিষয়। সোর্সে বলা হয়েছে যে বর্তমানকে উপভোগ করতে শেখা অত্যন্ত জরুরি। এর একটি সহজ উপায় হল নিজের পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করা। মানে ফিজিক্যাল সেন্সগুলো? হ্যাঁ, যখন আমরা খাবার খাচ্ছি, তখন শুধু খাবারের স্বাদ, গন্ধ আর রঙের দিকে মনোযোগ দেওয়া। যখন হাঁটছি, তখন পায়ের নিচে মাটির স্পর্শ বা বাতাসের শব্দ অনুভব করা। এতে মন বর্তমানে ফিরে আসে। একদম। আপনি যখন ভবিষ্যতের দুশ্চিন্তা বাদ দিয়ে বর্তমান কাজের প্রতি পুরো মনোযোগ দেন, তখন মনের ভেতরে এক ধরনের প্রশান্তি নেমে আসে। প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলোকে অনুভব করতে পারা, যেমন এক কাপ চা খাওয়া, প্রকৃতির সৌন্দর্য দেখা, বা প্রিয়জনের সাথে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলা, এই সব কিছু বর্তমানের উপস্থিতিতেই সম্ভব। বর্তমানকে অবহেলা করে ভবিষ্যতের সুখের আশায় বসে থাকা মানে হল জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাকে নষ্ট করা। আমরা যদি বর্তমানকে পাশ কাটিয়ে সবসময় শুধু ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকি, তাহলে আমাদের বর্তমানটাও তো একসময় অতীত হয়ে যাবে, আর আমরা কেবল আক্ষেপই করে যাব। জীবন তো আর রিহার্সাল নয় যে পরে ঠিক করে নেব। এটাই চূড়ান্ত পারফরম্যান্স। দারুণ বলেছেন। তাহলে এই পুরো সোর্সটা বিশ্লেষণ করে আমরা কি বুঝতে পারি? যদি দীর্ঘ আলোচনার একটি সারসংক্ষেপ টানি, তাহলে বিষয়টি খুব পরিষ্কারভাবে দাঁড়ায়। প্রকৃত সুখ বাইরে থেকে খুঁজে পাওয়ার মতো কোনো বস্তু নয়। এটি দোকানে বিক্রি হওয়া কোনো গ্যাজেট নয়, বা পদোন্নতির সাথে পাওয়া কোনো সার্টিফিকেটও নয়। এটি পুরোপুরি আমাদের ভেতর থেকে আসে। এটি আসে আমাদের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে। ঠিক। আমাদের যা আছে তার জন্য সচেতনভাবে কৃতজ্ঞতা চর্চা করা, রাগ বা ঈর্ষার মতো নেতিবাচক চিন্তাগুলোকে ক্ষমা করার মাধ্যমে দূরে সরিয়ে রাখা, পরিবার ও চারপাশের মানুষদের সাথে অর্থবহ ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আর জীবনের একটি সুনির্দিষ্ট ও কল্যাণকর উদ্দেশ্য নিয়ে বর্তমান মুহূর্তকে পুরোপুরি উপভোগ করে বেঁচে থাকা। একদম। এগুলোই হলো সেই চাবিকাঠি যা আমাদের ভেতরে শূন্যতাকে দূর করে জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে। সারসংক্ষেপটি অত্যন্ত সুন্দর এবং গোছানো হয়েছে। আজকের এই আলোচনাটি শেষ করার আগে আমি সোর্স থেকে পাওয়া এই ধারণাগুলোর উপর ভিত্তি করে একটি নতুন চিন্তার খোরাক বা একটি প্রশ্ন রেখে যেতে চাই। একটি বিষয় গভীরভাবে ভাবার মতো। বলুন। যদি প্রকৃত সুখের সূত্র এতই সহজ এবং অভ্যন্তরীণ হয়, যেমন প্রতিদিনের কৃতজ্ঞতা চর্চা,
নেতিবাচকতা পরিহার এবং বর্তমানকে উপভোগ করা, তবে কেন আমাদের চারপাশের পুরো আধুনিক সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি আমাদের এটা ভোলাতে ব্যস্ত? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কেন আমাদের প্রতিনিয়ত বোঝানো হয় যে নতুন একটি ফোন, বড় একটি বাড়ি বা আরও একটু ক্ষমতা পেলেই আমরা সুখী হব? আমরা কি তবে আমাদের জীবনের সিংহভাগ সময় এবং শক্তি এমন এক ইঁদুর দৌড়ে ব্যয় করছি যা দিন শেষে আমাদের ক্লান্তি আর শূন্যতা ছাড়া আর কিছুই দেয় না? আমাদের কি তাহলে সফলতার প্রচলিত সংজ্ঞাটাই একেবারে নতুন করে ভাবার সময় আসেনি? সত্যি, এটি একটি ভীষণ শক্তিশালী এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন। সফলতার এই প্রচলিত সংজ্ঞা আমাদের কতটা সুখ দিচ্ছে, নাকি কেবলই একটা অন্ধ প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, সেটা নিয়ে নতুন করে ভাবার হয়তো এখনই শ্রেষ্ঠ সময়। আজকের এই গভীর বিশ্লেষণটি আমাদের চিন্তার জগতে নিঃসন্দেহে নতুন কিছু জানালার দরজা খুলে দিল। আমারও তাই মনে হয়। আমাদের এই আলোচনাটি আজ এখানে শেষ হচ্ছে, তবে এই চিন্তাগুলো যাদের জীবনে একটু হলেও ইতিবাচক প্রভাব ফেলবে, সেখানেই আমাদের আসল সার্থকতা। একটি সুন্দর, চিন্তামূলক এবং অর্থবহ জীবন গড়ার এই যাত্রায় আমরা সবাই যেন নিজেদের ভেতরের সেই পরম সুখের সন্ধান পাই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বিদায়।